হ্যালো এভরিওয়ান, নীল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 12 অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তারই আলোচনায় আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে কিছু আলোচনা করব। কারণ আমি গত ক্লাসে বলেছিলাম এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, আর এটা আমাদের বাকি রয়েছে। তাহলে দেখো, আর্থিক অবস্থার বিবরণী আমাদের এখানে একদম দশম অধ্যায়ের মতো না, এটা খুবই সহজ, যেহেতু আমাদের এটা আমাদের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এখানে আমাদের দুটো অপশন থাকবে, একটা সম্পদ সমূহ, তোমরা ঠিক তার নিচে লিখবা দায় ও পারিবারিক তহবিল। তাহলে সম্পদের ভিতরে আমার কি থাকতে পারে, একটা পরিবারে কি কি সম্পদ থাকতে পারে দেখো। তাহলে একটা পরিবারের সম্পদের ভিতরে আমার থাকতে পারে প্রথমে বাড়িঘর, বাড়ি, দালান কোঠা, গাড়ি, গহনাপত্র, আসবাবপত্র, তৈজসপত্র, সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার, বিনিয়োগ, ডিপিএস, সঞ্চয়পত্র, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয়। কেউ ফ্রিজ ক্রয় করেছো, হয়তো একটা সাইকেল ক্রয় করছো, ধরো একটা মোবাইল সেট ক্রয় করেছো, টেলিভিশন ক্রয় করেছো, এইরকম যে কোনো জিনিস যদি আমরা ক্রয় করি, এইগুলা যেহেতু এগুলো 1 বছরের বেশি সময় যাবে, সেহেতু আমরা এগুলাকে সম্পদ হিসাবে গণ্য করব। আর হাতে নগদ বা ব্যাংক জমা, এখানে এটা আমাদের 31 তারিখে দিতে হবে। তোমার যে তারিখটা শেষ হবে সেই 31 তারিখে। আর যে কোনো আয় বকেয়া যদি থাকে, যে কোনো আয় বকেয়া থাকলে সেটা আমাদেরকে দিতে হবে, এটা আমাদের সম্পদ পাশে থাকবে। এই আমার সম্পদ পাশ চলে গেল। তাহলে এখন আমরা যখন একটা অঙ্ক করতে যাব, এত কিছু কিন্তু আমাদের থাকবে না, এর ভিতর থেকে 3-4টা বা 5টা আইটেম থাকবে। এর ভিতর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যদি প্রাপ্তির পাশে ধরো তোমার টেবিল বিক্রয় বা যন্ত্রপাতি বিক্রয়, এরকম কোনো বিক্রয় দেয়া থাকে, তাহলে সেটা অবশ্যই আসবাবপত্র থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এরপর আমি আসি দায় ও পারিবারিক তহবিল। এটা আমরা নিচে লিখবো। তাহলে দায়ের ভিতরে এখানে খুব তেমন কিছু আইটেম আমাদের থাকে না, পাওনাদার প্রদেয় আর যে কোনো ঋণটাই বেশি থাকে। তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে দেখবা তোমরা পড়লে, সেখানে কোথাও আমাদের পাওনাদার প্রদেয় কিন্তু নেই, শুধুমাত্র ঋণ হিসাবটাই আছে। আর সকল বকেয়া খরচ, যে কোনো খরচ যদি আমাদের বকেয়া থাকে, হয়তো বিদ্যুৎ বিল বকেয়া থাকতে পারে, গ্যাস বিল বকেয়া থাকতে পারে, এই বকেয়া, আর এটা আমরা তো দশম অধ্যায় থেকে শিখে এসেছি। এরপরে পারিবারিক তহবিল, এই পারিবারিক তহবিলটা আমাদের প্রশ্নেতে দেয়া থাকবে, না হলে আমরা এটা কতে বের করব। তার সাথে আয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্তটা যদি হয়, আয়ের উদ্বৃত্তটা আমাদের হয় প্রশ্নে দেয়া থাকবে তোমার গ নম্বরে, না হলে এটা আমরা খ নম্বরে বের করব। আর ঘাটতি, এই 3টা জিনিস আমাদের প্রশ্নতে দেয়া থাকবে, নয়তো আমরা প্রশ্নের আগের তথ্যটি কিন্তু বের করে নিব। আয়ের উদ্বৃত্ত হলে আমরা পারিবারিক তহবিলের সাথে যোগ করব, আর ঘাটতি হলে আমরা পারিবারিক তহবিল থেকে বিয়োগ করব। তাহলে এই আমার সবশেষ ধাপ ছিল আর্থিক অবস্থা বিবরণী। তোমরা এই তথ্যটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ তোমাদের বইয়ে এর বাহিরে আর কোনো তথ্য নেই। এর জন্য এটা তোমরা যদি স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য এটা খুব উপকার হবে বলে আমি মনে করি। আমি আরো একবার দেখো তোমাদের বলছি, আর্থিক অবস্থা বিবরণী, অর্থাৎ একটা পরিবারে কি কি সম্পদ থাকতে পারে সেই সম্পদগুলো আমরা বুঝবো। আর একটা পরিবারে কি কি সম্পদ থাকতে পারে এটা আমরা সবাই কম বেশি বুঝি। আর পরিবারের ক্ষেত্রে দায় কিন্তু খুব একটা থাকে না, যার দায়ের ভিতর যদি কেউ কখনো ঋণ নেয়, তাহলে সেই ঋণটাই আমাদের দায় হিসাবে থাকে। আর পারিবারিক তহবিল তো আমরা কতে পাবোই, অথবা আমাদের প্রশ্নতে দেয়া থাকবে। তাহলে এই আমার আর্থিক অবস্থা বিবরণী। আশা করি আমার ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত করতে থাকো, অবশ্যই তোমরা তাহলে উপকৃত হতে পারবে। এখন আমরা নেক্সট যে পরবর্তী ক্লাস আমরা করব, সেখানে আমরা সরাসরি তোমাদের বইয়ের যে অনুশীলনের অঙ্ক আছে সেই অঙ্কগুলা করা শুরু করব। নেক্সট ক্লাসে আমরা হয়তোবা বইয়ে যে অঙ্ক আছে সেগুলা করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে।